হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনের সিডিপি ক্লাসে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজকে আমরা আলোচনা করব পরিবেশ। গতকাল আমরা বংশগতি ও পরিবেশের বংশগতিটুকু আলোচনা করেছিলাম। আজকে পরিবেশ নিয়ে বংশগতি ও পরিবেশের শিক্ষাগত তাৎপর্যটা জাস্ট একটু দেখে নেব। এখানে গতকালের মতো আজকেও বলে রাখছি যে তোমরা এটা ভালো করে ডিটেলসে যদি পড়তে চাও টেক্সচুয়াল বই পড়েই কিন্তু ভালোভাবে পারবে। কেন বলছি? কারণ যারা বলছে যে এইটুকু পড়লেই হয়ে যাবে তা নয়, এখানে এত বেশি ডিটেলস আছে যেটা 15 থেকে 16টা ক্লাস করলেও কিন্তু কমপ্লিট হবে না, কিন্তু অত দরকারই নেই। তোমাদের অত দরকার নেই ডিটেলস, তোমাদের টু দি পয়েন্ট ডিটেলস দরকার আছে, যেটা কোশ্চেনে তোমরা অ্যান্সারও করতে পারবে বা ডিটেলসটাও, কিন্তু এক্সট্রা ডিটেলস নেওয়ার দরকার নেই। সেই কারণে আজকে আমরা জিসটুকু আলোচনা করেছিলাম গতকাল, আজকেও তাই করব। দেখো, তোমরা অবশ্যই পরবর্তীতে যখন আমরা এমসিকিউ অর্থাৎ মক টেস্ট চালু করবো সিলেবাসটা কিছুটা এগিয়ে, তখন আর কিন্তু ডিটেলস ক্লাস হবে না, তখন প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করে প্র্যাকটিস করে আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে? প্রচুর এমসিকিউ লাইভ মক টেস্ট এবং তোমরা পাবে। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, খুব শীঘ্রই সেটা শুরু হবে। আগে কিছুটা সিলেবাস এগিয়ে নিই, অলরেডি ইংলিশ এবং ইভিএস চলছে। দেখো, পরিবেশ কি? পরিবেশ মানে আমরা জানি এনভায়রনমেন্ট। পরিবেশ মানে জানি এনভায়রনমেন্ট, এটা ইংরাজিটা। কিন্তু পরিবেশ বাংলায় বলতে গেলে কি, সহজ ভাষায় সাধারণ অর্থে পরিবেশ বলতে আমরা কি বুঝবো? যে এই বিশ্ব প্রকৃতির পৃথিবীর যে অংশের দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে, বিশ্ব প্রকৃতি যে অংশের দ্বারা পরিবেষ্টিত তাকেই বোঝানো হয়েছে, অর্থাৎ তোমার চারিপাশে সবকিছু। ভালো করে বোঝো, সাধারণ অর্থে পরিবেশ হলো আমাদের চারিপাশে, এটা যদি তুমি হও, তোমাদের চারিপাশে যা কিছু আছে তাই হলো পরিবেশ। কিন্তু মনোবিজ্ঞানে কিন্তু এই পরিবেশ বলতে শুধু এই যে চারপাশে যা আছে তার অস্তিত্ব সেইগুলো থাকলেই হবে না। আর কি থাকতে হবে? সেই অস্তিত্বের সঙ্গে তাদের মধ্যে ব্যক্তির সঙ্গে সেগুলোর কিন্তু মিথস্ক্রিয়া করতে হবে, এবং ব্যক্তির আচরণে তার প্রতিফলন থাকা প্রয়োজন। ঠিক আছে? যে অস্তিত্বগুলো আছে অস্তিত্বের মিথস্ক্রিয়াও করতে হবে, পরিবেশের যে অংশগুলো আছে, এই যে বিশ্ব প্রকৃতির যে অংশ, তাদের অস্তিত্ব থাকতেই হবে। শুধু অস্তিত্ব থাকলেই হবে না, তাদের মানে অস্তিত্ব থাকলে তাদের সঙ্গে সংযোগ করতে হবে, মিথস্ক্রিয়া করতে হবে, এবং ব্যক্তির সঙ্গে তোমার সাথে মিথস্ক্রিয়া করতে হবে এবং ব্যক্তির আচরণে তার প্রতিফলন হতে হবে। তবেই কিন্তু মনোবিজ্ঞানের ভাষা সেটাই পরিবেশ হবে। ঠিক আছে? আর এই যে পরিবেশ বলছে, যে বিশ্ব প্রকৃতির যে অংশের পরিবেশ, সেটা কিন্তু প্রকার, এটা তোমরা ছোট থেকেই জানো। প্রাকৃতিক ও সামাজিক, এটা হচ্ছে বিশ্ব আমাদের চারপাশে যা কিছুর অস্তিত্ব আছে সেই পরিবেশ। কিন্তু মনোবিদ্যায় যে অস্তিত্বের কথা বলা হলো, মিথস্ক্রিয়া করতে হবে, তার আচরণে প্রতিফলন থাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে মনোবিদ্যায় পরিবেশকে কিন্তু নিষ্ক্রিয় সত্তা হিসেবে কল্পনা করা হয়নি। কারণ ওই যে মিথস্ক্রিয়া করতে হবে, প্রতিফলন থাকা প্রয়োজন, সেই কারণে নিষ্ক্রিয় সত্তা হলে হবে না, সক্রিয় সত্তা হতে হবে। এখানে আর কি দেখে রাখতে হবে? আর যেটুকু জানতে হবে, যেখান থেকে প্রশ্ন আসে সেই ডিটেলসগুলো বেসটা তোমাদের ক্লিয়ার করছি। দেখো, বলছে ব্যক্তির প্রতিক্রিয়া ক্ষেত্রে বিভিন্নতা অনুযায়ী পরিবেশের কিছু ভাগ আছে। অর্থাৎ এই যে দু প্রকার পরিবেশ, নর্মালি প্রাকৃতিক ও সামাজিক, এই যেগুলো পরিবেষ্টিত হয়ে আছে সেইগুলো। কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় কিন্তু মনোবিদ্যায় ব্যক্তির যে প্রতিক্রিয়া, সেই মানে ফিডব্যাক, সেই প্রতিক্রিয়ার ক্ষেত্রে যে বিভিন্ন দেখা গেছে, সেই বিভিন্নতা অনুযায়ী পরিবেশের কয়েকটি ভাগ কি কি? সেইগুলো হলো পরিবারের পরিবেশ। অর্থাৎ পরিবারের পরিবেশ কি? পরিবারের মধ্যে, তোমার পরিবারের মধ্যে যে সকল উদ্দীপক আছে, ঠিক আছে, সেই সকল উদ্দীপকের যে সমন্বয়, সেটা বলতে চাইছে। তারপর কি বলছে? বিদ্যালয়ের পরিবেশ। বিদ্যালয়ের পরিবেশ কি? বিদ্যালয়ের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়, বিদ্যালয়ে গিয়ে যে যে সমস্ত উদ্দীপক দ্বারা তোমার কাজ হয়, তোমার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, সেই বিদ্যালয়ের যে উদ্দীপক সমবায়, তার সমন্বয় হচ্ছে এই বিদ্যালয়ের পরিবেশ। সমাজের পরিবেশ, সমাজের বিভিন্ন মূল্যবোধ থাকা তো দরকার। সামাজিক বিভিন্ন ক্ষেত্র থেকে যে সমস্ত বিষয় মিথস্ক্রিয়া করতে পারো সেই উদ্দীপকের মধ্যে, তার সমবায়, সেটাই হচ্ছে সমাজের সমবায় বা সমাজ পরিবেশ। ঠিক আছে? সমাজ থেকে যেগুলো পাচ্ছ। আর কর্ম পরিবেশ, কর্ম দ্বারা যে উদ্দীপকের সমবায় সেটা, অর্থাৎ তোমার পরিবেশের মধ্যে তোমার যে কর্ম করার ক্ষেত্রে যে পরিবেশ, তোমার কর্মস্থল হতে পারে, সেই যে কর্ম করছো সেই পরিবেশের যে সমবায় সমন্বয়, সেটাই হচ্ছে তোমার কর্ম পরিবেশ। ঠিক আছে? এগুলো হচ্ছে যে বিভিন্নতা, ব্যক্তির প্রতিক্রিয়া ক্ষেত্রের বিভিন্নতা অনুযায়ী যে ভাগ। ঠিক আছে? এবার যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শিক্ষায় বংশগতি ও পরিবেশ, এটুকু ভালো করে দেখলে পুরো চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারবে। কিন্তু ডিটেলসে পড়তে গেলে তোমাকে থিওরি পড়তেই হবে, টেক্সচুয়াল, কারণ এত বেশি আছে, 10 থেকে 15টা ক্লাস লেগে যাবে। আবার অত ক্লাস তোমাদের লাগবেও না। ঠিক আছে? যতটুকু দরকার হাইলাইট করে বলে দিচ্ছি। দেখো, তোমরা অবশ্যই টেক্সচুয়াল পড়ে নিও, কেমন? তোমরা জানাবে কমেন্টে অসুবিধা হলে। শিক্ষায় বংশগতি ও পরিবেশ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন এডুকেশন। প্রথমে আমরা দেখে নেব কি গুরুত্বপূর্ণ ভূমিকা, যে সক্রিয় ভূমিকা গ্রহণ কার? শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়, অর্থাৎ তোমার অ্যাজ এ টিচার
সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে শিক্ষককে। কেন? কারণ শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে আসে তখন কিছু জন্মগত ক্ষমতা নিয়ে আসে, যার উপর শিক্ষকের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই, থাকে না, থাকা সম্ভবও নয়, কারণ সে তার জন্মগত পেয়েছে। ঠিক আছে, বংশধারা বংশগতি তোমরা পড়েছো গতকালের ক্লাসে। এবার বলছি বিদ্যালয় বা শিক্ষক কেবলমাত্র সেই পরিবেশেই নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ একজন শিক্ষক, তুমি যদি শিক্ষক বা শিক্ষিকা হও, তুমি তোমার বিদ্যালয়ের যে পরিবেশ তার আন্ডারে তুমি রাখতে পারবে, সেই আন্ডারে কিন্তু সেই বিদ্যালয়ের পরিবেশেই একমাত্র তুমি নিয়ন্ত্রণ তাদেরকে করতে পারবে। তাই বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা নিষ্ক্রিয়, এটা তোমরা জানো। সেই ভূমিকা নিষ্ক্রিয় হলেও পরিবেশের যাচ্ছে আলোচনা, যে পরিবেশ, সেই পরিবেশ পরিচালনার ব্যাপারে তাকে বিশেষভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। কেন? কারণ বংশগতির উপর তোমার অতটা অ্যাজ এ টিচার প্রভাব থাকবে না, অতটা মানে থাকবেই না, ধরে নিতে হবে নিষ্ক্রিয় তুমি সেখানে। কিন্তু পরিবেশ পরিচালনার ব্যাপারে তোমার ভূমিকা থাকবে, সেই ভূমিকাটাকে তো সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাই সেখানে তুমি সক্রিয় ভূমিকা গ্রহণ করবে কোথায়? এই বংশগতির পরিচালনা, বিশেষভাবে যেহেতু তোমার নিষ্ক্রিয়, তাই পরিবেশ পরিচালনার ক্ষেত্রে তোমাকে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করতে হবে। কারণ বিদ্যালয় পরিবেশ তোমার হাতেই, কারণ অ্যাজ এ টিচার, প্রধান শিক্ষক বা যে কোনো শিক্ষক শিক্ষিকা তাদের আন্ডারেই কিন্তু থাকে। তাই তোমাকে সেগুলো কাজে লাগাতে হবে সঠিকভাবে। শিক্ষার্থীর উপর পরিবেশটাকে তৈরি করতে হবে, তোমার হাতেই আছে। তাহলে শিক্ষার্থীদের বর্তমান সমাজ জীবনের উপযোগী করে গড়ে তুলতে হলে হবে, অর্থাৎ বলতে চেয়েছে শিক্ষার্থীদের বর্তমান সমাজ জীবনের উপযোগী করে সেই পরিবেশটাকে তোমাদের গড়ে তুলতে হবে। কারা গড়ে তুলবে? শিক্ষক শিক্ষিকা। শিক্ষার্থীদের বংশগতির কথা ও পরিবেশের তাগিদের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের নির্দেশনার কৌশল প্রয়োগ করতে হবে। অর্থাৎ অনেকগুলো শিক্ষার্থী থাকবে নিশ্চয়ই, সেই শিক্ষার্থীদের বংশগতি, তাদের বংশগতির কথা চিন্তা করতে হবে, প্রত্যেকের আলাদা আলাদা হবে। হ্যাঁ, এবং তাদের পরিবেশের যে তাগিদ, যে চাহিদা, সেই তাগিদের কথাটা অনুভব করতে হবে, করে বিভিন্ন ধরনের কৌশল, স্ট্র্যাটেজিক তোমাদের নিতে হবে, স্ট্র্যাটেজি নিতে হবে। ঠিক আছে, তোমরা যে নির্দেশনা করবে, ডাইরেকশন দেবে, সেই ডিরেক্টলি বলতে পারবে না, সেই ডাইরেকশন তোমাকে কৌশলে নিতে হবে। ঠিক আছে, এতে কি হবে? এতে তাদের সমাজ জীবনের উপযোগী হয়ে উঠবে শিক্ষার্থীরা। তারপর কি হবে? শিক্ষায় আরেকটি গুরুত্ব বিদ্যালয়ের সুপরিবেশ গড়ে তোলা। শিক্ষক শিক্ষিকারাই পারবে কিন্তু বিদ্যালয়ের পরিবেশের ছাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে সুপরিবেশ গড়ে তুলতে। কারণ ওরা তো কিছুটা উচ্ছৃঙ্খল হবেই, কারণ মানে অত অল্প বয়স, প্রাথমিক ব্যাপার সেটা। তাই তোমাদেরকে গড়ে তুলতে হবে সুপরিবেশ। কিন্তু আবার এর সাথে দেখতে হবে বংশগতি ও পরিবেশের যে নীতিকে সেক্ষেত্রে কাজে লাগাতে হবে। অর্থাৎ বিদ্যালয়ে যে সুপরিবেশ গড়ে তুলতে হবে, এটাকে গড়ে তোলা এবং বংশগতি ও পরিবেশের যে নীতি আছে সেই নীতিগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে কাজটা আরো সহজ হবে এবং সুদৃঢ় হবে। কিন্তু এই যে কাজটা করবে তোমরা, কিভাবে করবে? কারণ বংশগতি পরিবেশের নীতিকে কাজে লাগানো, আর কি করবো, সুপরিবেশ গড়ে তোলা, এগুলো কি করে করবে? ভালো করে দেখো। শিখন পরিবেশে একটি প্রধান অঙ্গ হলো মানবীয় অঙ্গ, যেটা আমাদের রিলেশন বলি, হিউম্যান রিলেশন, মানবীয় সম্পর্ক। সেই সম্পর্ক স্থাপন করতে হবে। শিখন পরিবেশের মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, প্রত্যেকের মানুষের সঙ্গে আমাদের একটা মানবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তাই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে, বিশেষত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আদর্শ সম্পর্ক তার জন্য গড়ে তুলতে হবে। তাহলেই হবে। আর কি করতে হবে? জ্ঞানের সামগ্রী ও সামাজিক বংশগতি পরিবেশের অন্তর্ভুক্ত। যে জ্ঞান লাভ করবে তার উপাদান, উদ্দীপক, সামগ্রী সেগুলো বিদ্যালয় পরিবেশের মধ্যেই আছে, এবং সামাজিক যে বংশগতি সেটাও পরিবেশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাই শিক্ষকের কি দায়িত্ব হবে এক্ষেত্রে? এক্ষেত্রে দায়িত্ব হবে বিভিন্ন বিষয়ে সর্বাধুনিক জ্ঞান আহরণে ছাত্রদের সহায়তা করা। আধুনিক জ্ঞান আহরণে, ঠিক আছে, আমরা পড়েছি দু একদিনের ক্লাসে যে শিশু কেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা, আদর্শ শিক্ষা, তারপর তোমরা এই আধুনিক কালের শিক্ষা, সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। তাই সর্বাধুনিক জ্ঞান আহরণে ছাত্রদের যাতে অসুবিধা না হয় সেদিকে দেখতে হবে, এবং শিক্ষকের দায়িত্ব সেগুলো সহায়তা করা। ঠিক আছে, এবার বলছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অবসর সময়ে সুস্থভাবে শিক্ষামূলক কাজের মাধ্যমে সময় কাটাতে পারে। কোন সময়ে? অবসর সময় সুস্থভাবে শিক্ষামূলক কাজের মাধ্যমে সময় কাটাতে পারে, সেদিকেও শিক্ষককে নজর দিতে হবে। এটা শিক্ষকের দায়িত্ব পড়ে যাচ্ছে। এছাড়াও খেলাধুলার ব্যবস্থা, সাহিত্য চর্চার ব্যবস্থা, সিনেমা দেখানোর ব্যবস্থা, যেটাকে ডকুমেন্টারি বলতে পারো, ঠিক আছে, সেই ব্যবস্থা ইত্যাদি দ্বারা বিদ্যালয়ের একঘেয়েমি দূর করা যেতে পারে। তাহলে অ্যাজ এ টিচার তোমরা যদি কি করবে, পেডাগজিক্যাল পার্ট হিসেবে ভেবে নাও, কারণ মনস্তত্ত্বের ব্যাপার। দেখো, যখনই ছাত্রছাত্রীরা একটু অবসর সময়ে মানে বোরিং হবে, তখন তোমরা তাদের একঘেয়েমিটা কাটানোর জন্য কি করবে? বিভিন্ন ডকুমেন্টারি বলতে পারো, গল্প করতে পারো, তাদের মধ্যে সাহিত্য চর্চার ব্যবস্থা, যত তুমি এগুলো চালাতে থাকবে, খেলাধুলার ব্যবস্থা ইত্যাদির দিকে নজর দিতে হবে, এবং এগুলো যত ঠিকঠাকভাবে করতে পারবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাদের উপকারী হবে। এবার বলছি, পরিবেশ রচনায় শিক্ষার্থীদের স্বাধীনতা না দিলে তার জীবন বিকাশ কখনো সম্ভব হবে না।
অর্থাৎ শিক্ষার্থীরা যা শিখবে তাদের শেখার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে। এটা আমরা কিন্তু শিখেছি কি শিশুকেন্দ্রিক শিক্ষা, প্রগতিবাদী শিক্ষা, এইসব ক্ষেত্রে আধুনিক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি 2-3 দিন আগের ক্লাসে যে শিক্ষার্থীদের স্বাধীনতা দিতে হবে, তাদের সিলেবাস সেই মতো তৈরি করতে হবে পাঠ্যক্রম। তাই এখানে বলছে শিক্ষার্থীদের স্বাধীনতা না দিলে তাদের জীবন বিকাশও ঠিক মতো হবে না, সম্ভব হবে না। তাই বিদ্যালয়ের সুপরিবেশ গড়ে তুলতেই হবে এবং সেটা তুলতে হলে শিক্ষার্থীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কারণ শিক্ষার্থীকে কোনো কিছুতে বাধ্য করা ভালো, কিন্তু বেশিরভাগ বাধ্যতামূলক কাজ করা দ্বারা হবে না। তাদেরকে কিছুটা একটু স্পেস দিতে হবে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কোন কাজ? সেই কাজগুলো যেগুলো তাদের জীবন বিকাশে সহায়তা হবে। হ্যাঁ, বিদ্যালয়ে পরিবেশ গড়ে তুলতে সহায়তা হবে, প্রকৃতপক্ষে তারা সুদৃঢ় হবে, মানুষ হয়ে উঠবে প্রকৃত, ইত্যাদি ক্ষেত্রে। কারণ বংশগতি ও পরিবেশের ভূমিকা আমরা জানি, বংশগতিটার ক্ষেত্রে কিছুটা পড়েছি, তাই আজকে আমাদের এই পরিবেশের এই বিষয়টা পড়তে খুব ইজি লাগলো, আশা রাখছি। তো এটাই ছিল আজকে আলোচনা। এরপর তোমাদের কোশ্চেন দেবো একটি, তোমরা সেই হোম টাস্কটি জানাবে। এখানে বলে রাখি, যখন এমসিকিউ বা প্র্যাকটিস করবো তখন এখান থেকে নতুন নতুন প্রচুর মক টেস্ট তোমরা পাবে, ম্যাটেরিয়ালস পাবে, পিডিএফ পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল্টারনেট পিটিতে, এবং প্র্যাকটিস সেট মক টেস্ট তো প্রচুর পরিমাণে পাবে। এখন শুধু এর উপরে যেটুকু শিখলে তার উপরে থেকেই কোশ্চেন হবে, কিন্তু এখন যেগুলো করছি এই রকমই হবে, তখন আরো বেশি পাবে, একটু ভেঙে ভেঙে একটা কোশ্চেন থেকে আরো দুটো কোশ্চেন, এইরকম কিছু বাদ থাকবে না। ঠিক আছে, তাহলে একটি হোম টাস্ক দিচ্ছি, তোমরা কমেন্টে, ভিডিওর মেন কমেন্টে জানাও। এখানে আরও একটা কথা বলে রাখি, যে পরীক্ষা বংশগতিদের পরীক্ষা আমরা পেয়েছি, এবার বংশধারীদের যে বংশধারাবাদী তাদের পেয়েছি, তাহলে পরিবেশগত যে যারা আছেন সে পরিবেশবাদীদেরও কিন্তু অনেক পরীক্ষা আছে। কি কি সেগুলো দুই একটি মনে রাখো। ক্যাটেলের পরীক্ষা, বারবারা বার্কসের পরীক্ষা, ঠিক আছে, গ্ল্যাডিস হেলেনের জীবনের ইতিহাস কিছু আছে, ইস্টারব্রুকের পরীক্ষা। এগুলি তোমরা টেক্সচুয়াল পড়লেই বুঝতে পারবে, সেই কারণে বলিনি। ঠিক আছে, তোমরা অবশ্যই পড়বে, কারণ প্রত্যেকটা নিয়ে আলোচনা করলে সেখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, এবং যত বেশি তুমি ডিটেলসে জানবে ভালো, কিন্তু এত ডিটেলস বেশি দরকার নেই। তোমরা টেক্সচুয়াল পড়লে খুব ভালো করে বুঝে নিতে পারবে এটা। তাই তোমাদের আজকে একটি হোম টাস্ক দিচ্ছি। তোমাদের জন্য হোম টাস্ক একটি কোশ্চেন আজকে, ভালো করে দেখো। ব্যক্তির প্রতিক্রিয়ার বিভিন্নতা অনুযায়ী পরিবেশের যে ভাগগুলি আমরা আলোচনা করেছি সেই ভাগগুলির মধ্যে যে কোনো দু একটি উল্লেখ করো বা লেখো। ব্যক্তির প্রতিক্রিয়ার বিভিন্নতা অনুযায়ী পরিবেশের যে ভাগগুলো আমরা আলোচনা করেছি তার মধ্যে যে কোনো দুই একটি লেখো, একটি হলেও হবে, দুটি হলেও হবে। ঠিক আছে, যে কয়টা আলোচনা করেছি তাদের মধ্যে দুটো লেখো, পরিবেশের যে ভাগ। আশা করি সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে করলে অনায়াসে অ্যান্সারটি করতে পারবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।